রাসায়নিক বন্ধন কাকে বলে? অণুর মধ্যে যে পরমাণুগুলো থাকে, যেমন মনে করো পানি H2O, সোডিয়াম ক্লোরাইড NaCl, এমন তো কটা পরমাণু? 3টা পরমাণু, 2টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন। সোডিয়াম ক্লোরাইড 2টা পরমাণু, সোডিয়াম এবং ক্লোরিন। এদেরকে যদি আমরা আঘাত করি, তাপ দিই, আলাদা হবে? আলাদা করা যাবে না। তাহলে বোঝা গেল যে অণুর মধ্যে পরমাণুগুলো একটা বিশেষ আকর্ষণ শক্তির মাধ্যমে আবদ্ধ আছে। এই যে আকর্ষণ শক্তিটা, এটি হলো রাসায়নিক বন্ধন। অর্থাৎ অণুর মধ্যে পরমাণুগুলো যে বিশেষ আকর্ষণ বলের মাধ্যমে একত্রে থাকে, সেটা হলো রাসায়নিক বন্ধন। পানির মধ্যে সাগর ভরা পানি আছে, কোটি কোটি বছর যাবত রয়ে গেছে, এর কি আলাদা হয়ে যায়? পানিকে যখন তাপ দেওয়া হয়, পানি অণুগুলা আলাদা হয়, বাষ্প আকারে চেঞ্জ হয়, তখন অণু আলাদা হয়ে যায়, কিন্তু পরমাণু কিন্তু বিচ্ছিন্ন হয় না। তার মানে এখানে যে এদের মধ্যে যে আকর্ষণটা একটা অত শক্তিশালী একটা আকর্ষণ, তো আলাদা করা যায়। আলাদা করতে রাসায়নিক প্রক্রিয়া লাগবে, রাসায়নিক প্রক্রিয়া ছাড়া আলাদা করা যাবে না। সোডিয়াম ক্লোরাইড, এই লবণের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন থাকে, সোডিয়াম এবং ক্লোরিন। এখানেও যদি আমরা যত আঘাত করি, তাপ দিই, এই সোডিয়াম এবং ক্লোরিন আলাদা হবে না। পানির সাথে দিলে আয়নে বিভক্ত হয়, কিন্তু কাছাকাছি থাকে। তাহলে মূল কথা হলো যে অণুর মধ্যে পরমাণুগুলো যে বিশেষ শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে, সেটা হলো কি রাসায়নিক বন্ধন। মানে রাসায়নিক বন্ধন কত প্রকার? অনেক প্রকার আছে। তোমাদের বই মধ্যে 3টা প্রকারে আলোচনা করছে। একটা হলো সমযোজী বন্ধন, আর একটা আয়নিক বন্ধন এবং ধাতব বন্ধন। সমযোজী বন্ধনটা কোথায় হয়, আয়নিক কোথায় হয়, বেশি মনে রাখো। আয়নিক বন্ধন হয় ধাতু অধাতুর মধ্যে, এটা প্রথম কথা চিনতে হবে। যদি দেখো ওর মধ্যে ধাতু অধাতু আছে, আয়নিক বন্ধন, এক কথাই শেষ। আর দেখো ধাতু নাই, শুধু অধাতু, তাহলে হলো সমযোজী বন্ধন। যেমন দেখো পানি, এক ধাতু আছে, শুধু অধাতু, এটা সমযোজী বন্ধন। যদি বলি মিথেন, এসব অধাতু, তাহলে এটা কি সমযোজী বন্ধন। যদি বলি কার্বন টেট্রাক্লোরাইড, যেটা এই আলোচনা করলাম পরীক্ষার দিকে আসছে, এটা কার্বন টেট্রাক্লোরাইড, একটা কার্বনের সাথে 4টা ক্লোরিন, এখানেও কিন্তু সমযোজী বন্ধন, ধাতু নাই। যদি বলি ক্যালসিয়াম ক্লোরাইড, ধাতু আছে, তাহলে অবশ্যই এর মধ্যে আয়নিক বন্ধন। এই টু কেন, এটা বুঝো তো, টু হলো ক্যালসিয়ামের যোজনী। একটু ব্যতিক্রম আছে, সেটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে ধাতু আছে, কিন্তু তারপর এটাকে সমযোজী বন্ধন, এটা আগে বলে রাখলাম। এটা যদিও ধাতু আছে, তারপরে সমযোজী বন্ধন। এটা আলোচনা ইন্টারমিডিয়েট, তোমাদের নাই। এটা ফ্যাজনের সূত্র আছে, অন্য বিষয় আছে এখানে। বাকি যেগুলো আছে, অনেক সময় আয়নিক বন্ধন সমযোজী হয়ে যায়, সমযোজী আয়নিক হয়ে যায়, ব্যতিক্রম তো আছে, বুঝই তো, ব্যতিক্রম তো থাকতেই পারে। কিন্তু আমরা মৌলিক যেটা বুঝবো, ধাতু অধাতু থাকলে আয়নিক, আর অধাতু থাকলে সমযোজী, শেষ। এরপরে মনে করো এটা একটা লিথিয়াম ধাতু, মনে করো Fe একটা ধাতু, একটা খন্ড, এখানে কোটি কোটি পরমাণু আছে, আলাদা করা যাবে? ভাঙ্গা যায়, সহজে ভাঙ্গেও না, চ্যাপ্টার হয়ে যায়। তাহলে এখানে কোটি কোটি পরমাণু কিভাবে যুক্ত আছে, কোন শক্তির মাধ্যমে যুক্ত আছে? রাসায়নিক বন্ধন। কিন্তু এই বন্ধনটা এদের ব্যতিক্রম। তাহলে ধাতুর মধ্যে পরমাণুগুলোর যে আকর্ষণ দ্বারা যুক্ত আছে, এটা তো বন্ধন, এটাও আলোচনা হবে। এগুলো 3টা প্রধান, এছাড়া সন্নিবেশ আছে, ভ্যান্ডার ওয়ালস আছে, হাইড্রোজেন বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন, এগুলোও কিছু আলোচনা করব। প্রধান 3টা, ঠিক আছে? বন্ধন। এই সব আলোচনার আগে যেটা মূল আলোচনা করি, এটা হলো ইলেকট্রন বিন্যাসে কিছু খুঁটিনাটি। ইলেকট্রন বিন্যাস যখন করব, এখান থেকে চিন্তা করবো যোজনী কার কত, ধাতু কোনটা, অধাতু কোনটা, যোজনী স্তর কত, যোজনী ইলেকট্রন কত, সব আমরা এখান থেকে পাবো। দেখো এখানে আমি একটু আলোচনা করি। দেখো কয়েকটা বিন্যাস আগে দেখো, সব লিখে বলবা। যদি লিখি লিথিয়াম, একেবারে প্রথম থেকে শুরু করেছি, কিন্তু এখানে কিন্তু এখন থেকে ওয়েব নেই, সব প্রথম থেকে বোঝা যাবে। লিথিয়াম যদি বিন্যাস করি 1s2 2s1, যদি লিখি ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, অ্যালুমিনিয়াম 2p6 3s2 3p1। দেখো এই 3টা মনে রাখলাম, এরা ধাতু। এখন বলতে ধাতু চিনবো কেমনে, আমরা এটা কেমনে চিনবো? চিনার উপায় প্রধানত 3টা।
লাস্টে 1 2 3 থাকবে। হয় লাস্টে কটা আছে? একটা আছে ধাতু। লাস্টে কটা আছে? দুইটা আছে ধাতু। লাস্টে কটা আছে? তিনটা আছে। এটা চেনার উপর একটা নাম দেখা, নাম থেকে আমরা বুঝতে পারবো। যদি লাস্টে আম থাকে তাই ধাতু। হ্যাঁ, কিন্তু সকল ধাতু আম নাই। আয়রনের কি আম আছে? কিন্তু ফেরাম। গোল্ডের আম নাই, অরাম, এটা আলোচনা করছি আগেও। পরে সিলভার আম নাই, আর্জেন্টাম, লেটিন নাম আম থাকবে। একটা ভিতরে এটা হলো জিঙ্ক। জিঙ্কের কোনো নাম টাম নাই, তারপর ধাতু। মানে নাম থেকে আমরা বুঝতে পারবো। কপার, কপার আম নাই, তাহলে কি? কাপরাম। তাহলে নাম থেকে আমরা বুঝবো এটা ধাতু, একটা প্রসেস। আর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা 1 2 3 থাকলে ধাতু। এটা সহজ জিনিস, সবচেয়ে সহজ। ঠিক আছে, 1 2 3 ধাতু। দেখো, আচ্ছা পরে দেখো কার্বন 1s2 2s2 2p2 লাস্টে কটা আছে? 4টা। এটা কিন্তু ধাতু না। নাইট্রোজেন 1s2 2s2 2p3 5টা। দেখো এখানে এটা ক্লিয়ার করো, ক্লিয়ার হোক। এটা এদের সবার কি লাস্টে 1 2 3 আছে? 1 2 3 ধাতু। এই যে দেখো 3টা, এখানে কটা আছে? লাস্টে 5টা। এখানে আছে 6টা, এখানে 7টা। 5 6 7টা এটা হলো অধাতু। সহজ, একদম শেষ। এখানে একটু ব্যতিক্রম, কার্বন। এটা অর্ধ ধাতু। কার্বন তো ধাতু বলা যাওয়া, তো এরকম নিয়ম আছে। অর্থাৎ এদের নিয়মটা হলো এরা নিষ্ক্রিয় মৌলিক ইলেকট্রন অর্জন করার জন্য ইলেকট্রন ত্যাগ করবে, এরা গ্রহণ করবে। এরা গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে। তাহলে আমরা ধাতুর ক্ষেত্রে নিয়মটা হলো এরা ইলেকট্রন দান করতে পারবে, গ্রহণ করতে পারবে না। এটা মনে রাখতে হবে। ধাতু ইলেকট্রন দান করতে পারে, লেখে রাখো সুন্দর করে। ধাতু ইলেকট্রন দান করতে পারবে, তার গ্রহণ করার ক্ষমতা নাই। আর অধাতু নোট রেখে রাখো, বেকারে রেখে রাখো। এগুলো খুব বেসিক। এই বেসিক কিন্তু আসল একটা বিরাট জিনিস। মৌলিক ধারণাগুলো ক্লিয়ার রাখবা। লেখো, চার্জে লেখা ধাতু ইলেকট্রন দান করতে পারে, গ্রহণ করতে পারে না। অধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে, দান করতে পারে না। আর কিছু কথা আমি বলি, আজকে ঠিক করে ফেলাবো। আর অপধাতু যেগুলা, এরা দান গ্রহণ দুটাই করতে পারে। অধাতু, অপধাতু বা অর্ধধাতু, অপধাতু বা অর্ধধাতু, এদের বিন্যাসটা হলো সর্বশেষ 4টা। এরা দানও করতে পারবে, গ্রহণও করতে পারবে। এখন ধাতু কেন দান করতে পারবে, গ্রহণ করতে পারে না? অধাতু কেন গ্রহণ করতে পারে, দান করতে পারে না? আলোচনা আছে না, এটা বুঝতে হবে না? এটা দেখা গেছে। তাহলে এখন আমরা কি বুঝলাম? দেখো এখানে কয়েকটা জিনিস পড়তে হবে। যোজনী স্তর কারে কয়? যোজনী ইলেকট্রন কারে কয়? যোজনী স্তর, এটা হলো যোজনী স্তর। যোজনী স্তর, দেখো এটা যোজনী স্তর। যোজনী স্তর সর্বশেষ স্তর। সর্বশেষ স্তরটা হলো যোজনী স্তর। এটা ক্লিয়ার হয়েছে কিনা? ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে স্তরটা পাবো আমরা, সেটা যোজনী স্তর। মানে কি কেমনে বের করবো? যে লাস্টে 2 আছে, 2s1, এস এ কটা ইলেকট্রন? একটা। তাহলে 2 দিয়ে বুঝবো যোজনী স্তর। এখানে দেখো 2, এই যে 3 আছে, লাস্টে 3, এখানে 1, এখানে 2, এটুকু 3, যোজনী স্তর। এখানে দেখো এই যে 1 লেখা, 1s2, এটা 2 2, এই যে 2 2, এটা ভিতরের স্তর। লাস্টে কত আছে? 3 3, 3s2 3p1। তাহলে এই সম্পূর্ণ হলো যোজনী স্তর। মানে সর্বশ্রেষ্ঠটা হলো যোজনী স্তর। এই এখানে দেখো 2 2, সব মিলে এটা যোজনী স্তর। এই যে 2 2 যোজনী স্তর, এই 2 2 যোজনী স্তর, এই যে 2 2 সব যোজনী স্তর। লাস্টে যে সংখ্যাটা প্রধান কোয়ান্টাম সংখ্যা পাওয়া যাবে, তার মধ্যে চতুর্থ স্তর আছে, সব মিলে হলো যোজনী স্তর। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে কোন পরমাণুর সর্বশেষ স্তরটা হলো কি? তার যোজনী স্তর। আচ্ছা, তাহলে যোজনী ইলেকট্রন, যোজনী ইলেকট্রন কার কয়? দেখো এটা লেখা হলো
যোজনী ইলেকট্রন লেখো। ইলেকট্রন বিন্যাসে কোন পরমাণুর সর্বশেষ স্তরের ইলেকট্রনগুলোকে যোজনী ইলেকট্রন বলা হয়। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে যোজনী ইলেকট্রন বলা হয় বা যুদ্ধতা বলা হয়। তোমাদের বইয়ে যুদ্ধতা লিখছে যুদ্ধতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন, এর উপরের লেভেলে যোজনী লিখছে বেশি। যেমন লেখো, যেমন এলিমেন্টের যোজনী ইলেকট্রন কত? 3। ম্যাগনেসিয়ামের 2, কয়টা লিখে ফেলাও। অক্সিজেনের কত? 6। ফ্লোরিনের কত? 7। নাইট্রোজেন, হ্যাঁ যুদ্ধতা ইলেকট্রন লেখো, উদাহরণ লিখে নাও। যেমন অ্যালুমিনিয়ামের যুদ্ধতা ইলেকট্রন 3, অক্সিজেনের যুদ্ধতা ইলেকট্রন 6, ফ্লোরিনের 7, কার্বনের 4, নাইট্রোজেনের 5। এগুলো যুদ্ধতা ইলেকট্রন। পরে ওখানে আমরা শোনা যায়। যেমন HCl দেখো, একটা যৌগ অণু হয়ে গেছে না HCl। এখনো এগুলোর মধ্যে কয়টা পরমাণু আছে? 2টা, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন। তাহলে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন একটা অণু হয়ে গেছে। এখানে সামর্থ্য কি সমান না? অবশ্যই সামর্থ্য সমান। তাহলে সামর্থ্য সমান যদি হয়, হাইড্রোজেনটা প্রথম অণু, তার সামর্থ্য 1 ধরো। হাইড্রোজেনকে যদি 1 ধরো, ক্লোরিন কত? 1 না? হাইড্রোজেনের 1, ক্লোরিনের 1। তাহলে হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। তাহলে এই সংকেত থেকে আমরা যোজনী বের করে নিলাম। কারণ এই অণুটা হলো এমন একটা অণু যেখানে প্রথম অণু আছে হাইড্রোজেন, আর একটা অণু পরমাণুর সঙ্গে একটা পরমাণু সামর্থ্য সমান। হাইড্রোজেনের সামর্থ্য যদি 1 হয়, যোজনী 1। ক্লোরিনের সামর্থ্য যদি 1 হয়, যোজনী 1। যোজনী কাকে বলে? যোজনী জিনিসটা কি? যোজনী হলো অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্য, এটাই হলো যোজনী। এটা নিয়ে ব্যাপক আলোচনা করবো। আমরা সংকেত থেকে যোজনী বের করতে হবে। যোজনী বের করতে কয় ভাবে? একটা হলো ইলেকট্রন বিন্যাস থেকে, আর একটা সংকেত থেকে। দুটো আলোচনা করবো। আজকে করবো ইলেকট্রন বিন্যাস থেকে, ঠিক আছে? এরপরে করবো সংকেত থেকে। যে কোনো সংকেত থেকে তুমি বের করতে পারবা যোজনী কত, এবং জানতে হবে। এটা না জানলে কিন্তু যে সামনে রাসায়নিক বিক্রিয়া পড়বো, এখানে যে জারণ বিজারণ, এখানে কিন্তু বুঝতে না কিছুই। কারণ সংকেত থেকে যোজনী বের না করতে পারলে জারণ বিজারণ বুঝবা না। সামনে আসছে আলোচনা পাইলাম। এখন এইটার থেকে পরে দেখো আর কয়েকটা H2O। এখানে দেখো 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, সামর্থ্য সমান। অক্সিজেনের সামর্থ্য হাইড্রোজেনের দ্বিগুণ। আমরা প্রথম কাটা ধরে নিয়েছি হাইড্রোজেনে পাই গেছি 1, পাই গেছি না? একটা মূল পাই গেছি। এই হাইড্রোজেনের যদি 1 হয়, তাহলে অক্সিজেনের কত হবে? 2। এই সংখ্যা থেকে যদি বের করলাম, দেখো অ্যামোনিয়া চিন্তা করো, NH3। অ্যামোনিয়াম কিন্তু NH4। অ্যামোনিয়াম কিন্তু অণু না, যৌগ বলো। অ্যামোনিয়া NH3, এখানে কি সামর্থ্য সমান? নাইট্রোজেনের সামর্থ্য হাইড্রোজেনের 3 গুণ। সেটা একটা যোজনী কত? 3। CH4 চিন্তা করো, CH4 এখানে কি? কার্বনের যুক্ত হওয়ার সামর্থ্য হাইড্রোজেনের 4 গুণ। তাহলে হাইড্রোজেনের যদি 1 হয়, কার্বনের কত? 4। এইভাবে একটা থেকে একটা বের করব। হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। দেখো এখানে কার্বনের সামর্থ্য ক্লোরিনের 4 গুণ। ক্লোরিনটা আমরা পাই গেছি প্রথমে, ওই যে বলছি না মূল দহনের মতো হয়ে গেছে। এটা একটা মানে মূল পাই গেছি, বা কি বলতে, এটা কি বলা যায়, যে এটা একটা প্রথমে আমরা ধরে নিছি যে এটাকে পরিবাহ করব। তাহলে এখানে ক্লোরিন 1, হাইড্রোজেন 1, এটার থেকে বাকি দিতে দেখবো। ক্লোরিন যদি এখানে 1 হয়, তাহলে এখানে তো ক্লোরিন 1 ডান পাশে আছে, তাহলে কার্বনটা 4 গুণ। না, ওটা আরেকটা বিষয়, ওটা জারণ মান বের করব। ডানে থাকলে মাইনাস, বামে থাকলে প্লাস, মাঝখানে প্লাস। এটা আলোচনা করব, ওটা ওই পাটে গেলে। আজকে ওই পাটে যাবো না, ঠিক আছে? এটা দ্বিমৌল যৌগ। আবার ত্রিমৌল যৌগ আছে, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4। একটু তেলে দেখো সালফিউরিক অ্যাসিড, এখানে কি দেখো, এখানে কার যোজনী কত? এটা কিন্তু আরেক ভাবে বের করতে হবে, এটা মধ্যে এইভাবে না। দ্বিমৌলের যে ক্ষেত্রে তোমাদের শীট দিছি, যে 3টা নোট লিখছি, সেটার মধ্যে শীট আছে না? শীট দেখে রাখছো? ও, এটা ভালো হয়েছে। তাহলে দ্বিমৌল যৌগের ক্ষেত্রে একটা নিয়ম, ত্রিমৌল যৌগের ক্ষেত্রে আরেক নিয়ম। ওটা রাখো। তাহলে এই আলোচনা পরে করবো আমি, কথা বুঝছো? এই আলোচনা দ্বিমৌলের ক্ষেত্রে আমরা সামর্থ্য করতে পারবো। আর ত্রিমৌলের ক্ষেত্রে ভাই করার প্রক্রিয়া আছে। মাঝখানে বামে, যেমন ডানে আছে এই অক্সিজেন -2, বামে আছে +1, মাঝখানে হলো +6। কেমনে বের করে প্রক্রিয়া পরে শেখাবো। দ্বিমৌল যৌগের ক্ষেত্রে নিয়ম একটা, দ্বিমৌল যৌগের ক্ষেত্রে আবার দেখো
এটা যখন আলোচনা করবো নামকরণটা ক্লিয়ার হয়ে যাবে, মানে যোজনী ক্লিয়ার হবে এবং নামকরণ ক্লিয়ার হবে, এটা শেষ করার পরে আলোচনা করবো। যেমন FeCl3 তোমাদের একটু পড়াইছিলাম, ওটা ওটা এটা অক্সিজেন 2, কারণ হাইড্রোজেন 1, মানে সামর্থ্য কার বেশি এখানে, অক্সিজেন সামর্থ্য হাইড্রোজেন দ্বিগুণ না, এখানে কি নাইট্রোজেন সামর্থ্য হাইড্রোজেন 3 গুণ, হাইড্রোজেন 1 পাইছি আমরা, আর 3 গুণ যে উচ্চ কেন হয়েছে 3 গুণ, তাহলে একটা নাইট্রোজেনের সঙ্গে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এমনিতে বুঝি আমরা কার বেশ ক্ষমতা বেশি, মানে একজনের সাথে 3 জন মানুষের যুদ্ধ করতে আসে, দেখা যায় না হারাইতে পারতেছে না, তাহলে কি একজনের সাথে 3 জনের সমান, এরকম না?